আজ সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি হলো, যেখানে শুনানির মধ্য দিয়ে কিছু আপডেট উঠে আসছে। সেই সমস্ত বিষয় আজকে শুনানিতে কি হয়েছে একদম বাংলাতে বিস্তারিত ব্যাখ্যা আপনাদের সামনে এই ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, আপনাদের সামনে আমি এর আগেও বলেছিলাম যে আজকে 18 তারিখ বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে রাজ্যের বকেয়া ডিএ সংক্রান্ত এক চূড়ান্ত বা গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে। তো ইতিমধ্যে শুনানি শেষ হয়েছে, দুপুর 2টো থেকে যে শুনানির কথা সেটা হয়েছে এবং শুনানির মধ্য দিয়ে কি তথ্য উঠে আসছে, বিচারপতিরাই বা কী মন্তব্য করলেন, রাজ্যের তরফ থেকে স্ট্যান্ড কী রয়েছে, বা গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের তরফ থেকে গঠিত ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে কমিটি, তার সেকেন্ড রিপোর্টের ভিত্তিতে শিক্ষক সংগঠনের তরফ থেকে যে সমস্ত অ্যাডভোকেটরা ছিলেন ওনারাই বা কী প্রতিক্রিয়া দিলেন, সমস্ত বিষয়টি থাকছে এই ভিডিওতে। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন তথ্য আপনাদের সামনে যথাসময়ে উপস্থাপন করা হয়। তো দেখুন, প্রথমত আপনাদের বলে রাখি, আজ 18 তারিখ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল, খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা, যেটা হচ্ছে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা। তো আজকে 18 তারিখ কোর্ট নাম্বার 8-এ সিরিয়াল নাম্বার 302-এ বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে আজ এই ডিএ মামলার শুনানি হয়। এবং এই ডিএ মামলা এতটাই গুরুত্বপূর্ণ কারণ বিচারপতি সঞ্জয় ক্যারল মহাশয় আগামী 22শে আগস্ট তিনি কিন্তু সুপ্রিম কোর্টে এই যে বিচার ব্যবস্থাতে কিন্তু অবসর নিতে চলেছেন। তো কি তথ্য উঠে আসছে আজকে শুনানিতে, গ্র্যানিন এড কর্মচারীদের ব্যাপারে বা কী তথ্য উঠে এলো, সেই সমস্ত বিষয়গুলো আপনার সামনে একটু আলোচনা করছি বা আলোকপাত করার চেষ্টা করছি। তো চলুন কি ঘটেছে একবার জানা যাক। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে আজ সুপ্রিম কোর্টের 8 নম্বর এজলাসে বহু চর্চিত ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি অনুষ্ঠিত হলো। আজ দুপুর 2:10 নাগাদ এই হাই ভোল্টেজ মামলার শুনানি শুরু হয় এবং তা প্রায় 10 মিনিট ধরে চলে। বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে রাজ্য সরকার বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ যে মামলাটি আজ ফিক্সড ম্যাটার বা পার্ট আর্ট হিসেবে তালিকাভুক্ত ছিল, লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীরা এই মামলার দিকে রয়েছেন। আজকের এই সংক্ষিপ্ত শুনানিতে আদালত ও আইনজীবীদের মধ্যে যে প্রশ্নোত্তর পর্ব চলেছে তা রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ আদায়ের যে লড়াইয়ের এক নতুন মাত্রা কিন্তু যোগ করেছে। তো কি বলা হচ্ছে, প্রথমত শুনানি ও আইনজীবীদের উপস্থিতি সম্পর্কে কি বলা হয়েছে না, বলে রাখি এখানে যে আজকের এই গুরুত্বপূর্ণ শুনানিতে বেশ কয়েকজন প্রতিযশা আইনজীবী উপস্থিত ছিলেন। ইউনিটি ফোরামের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী করুণা নন্দী। উল্লেখযোগ্যভাবে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্য সরকারের পক্ষে ভিডিও কনফারেন্স মোডে শুনানিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের পক্ষে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চে যেমন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং ইউনিটি ফোরামের দায়ের করা একাধিক পিটিশনগুলি একসঙ্গে শুনানির জন্য নির্ধারিত ছিল। নেক্সট তারপরে কী তথ্য উঠে আসছে না, এখানে বলা হচ্ছে যে বকেয়া ডিএ প্রদান এবং 24 মাসের যে লক ইন পিরিয়ড বিতর্কর ব্যাপারে। তো শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে বকেয়া ডিএর 65% ইতিমধ্যেই মেটানো হয়েছে এবং প্রায় 7,700 কোটি টাকা কর্মীদের প্রদান করা হয়েছে। বাকি অংশ প্রদানের প্রক্রিয়াও কিন্তু চলছে। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন মনিটরিং কমিটি এই সম্পূর্ণ প্রক্রিয়াটির তত্ত্বাবধান করছেন বলে জানানো হয় সুপ্রিম কোর্টে। তবে এই দাবি পাল্টা জোরালো যুক্তি দেন
ইউনিটি ফোরামের আইনজীবী করুণা নন্দী। তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান যে রাজ্য সরকার যে টাকা প্রদান করেছে তার অনেকটাই কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফ অ্যাকাউন্টে জমা করা হচ্ছে। এর সঙ্গে একটি 24 মাসের লক ইন পিরিয়ড জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী 2 বছর কর্মীরা এই টাকা কোনোভাবেই তুলতে পারবেন না। করুণানন্দী স্পষ্ট ভাষায় জানান যে কর্মীদের নিজেদের প্রাপ্য টাকা এভাবে আটকে রাখা চরম অন্যায় এবং এর ফলে সংখ্যাগরিষ্ঠ কর্মী বিশেষ করে যে গ্রুপ এ, বি এবং সি কর্মীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্য টাকা থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন। তিনি আরও দাবি করেন যে সুপ্রিম কোর্টের আগের অন্তর্বর্তীকালীন নির্দেশ অনুযায়ী দ্রুত 25% বকেয়া যে রিলিজ করার কথাও কিন্তু থাকলেও তা সকলের কাছে কিন্তু এখনও পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ বিষয়টা কি না, এখানে বলা হচ্ছে যে 24 মাসের যে লক ইন পিরিয়ড তার ভিত্তিতে যে সমস্ত কর্মীদের এই টাকা আটকে রাখা হচ্ছে তাতে করে এই সমস্ত কর্মচারীরা তাদের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন বা তাদের যে অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। অপরদিকে অন্তর্বর্তীকালীন যে নির্দেশ অনুযায়ী দ্রুত যে 25% বকেয়া দিয়ে রিলিজ করার কথা সেটাও কিন্তু তুলে ধরে, যা এখনও পর্যন্ত রাজ্যের কর্মচারীদের হাতে 1 টাকাও পৌঁছায়নি। তো মনিটরিং কমিটি এবং পরবর্তী পদক্ষেপ এখানে কী বলা হচ্ছে না, এই আইনি জটিলতা নিরসনে এবং রেট ক্যালকুলেশন সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের জন্য সলিসিটর জেনারেল তুষার মেহতা প্রস্তাব দেন যে কর্মচারী সংগঠনগুলির তরফে কয়েকজন প্রতিনিধিকে বিচারপতি ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটির কাছে পাঠানো হোক। এটা একটা খুবই ভাইটাল বিষয়, যেটা বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে কিন্তু দাবিটা রাখা হয়েছিল এবং আমি প্রত্যেক ভিডিওতে বারংবার আপনাদের এই আপডেটগুলো দিয়েছিলাম, যেখানে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে বারংবার দাবি করা হয়েছিল যে তাদের নেতৃত্বে যে সুপ্রিম কোর্টের যে নেতৃত্বে কমিটি গঠন ছিল সেখানে এই সমস্ত সরকারি কর্মচারীর তরফ থেকে কিছু প্রতিনিধিদের ইনক্লুড করা হোক, সেখানে তারা তাদের অভিযোগ ও দাবি দেওয়া বিস্তারিতভাবে জানাতে পারবেন। আদালত এই প্রস্তাবে সম্মতি দেয়, এটা একটা ভালো বিষয়, এবং নির্দেশ দেয় যে কারা এই কমিটির সামনে কর্মীদের প্রতিনিধিত্ব করবেন তা সংগঠনগুলিকে নিজেদের মধ্যে আলোচনা করে দ্রুত কিন্তু ঠিক করতে হবে। অর্থাৎ এই যে বিষয়টি এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের, যে এখানে কোনো রাজনৈতিক ছোঁয়া না লাগিয়ে প্রত্যেক কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের প্রত্যেকের ন্যায্য অধিকার আদায়ের জন্য অবশ্যই বলবো যে এই সমস্ত কর্মচারী বা শিক্ষক সংগঠনদের তরফ থেকে এমন কিছু প্রতিনিধিদের ইনক্লুড করা হোক এই কমিটির মধ্যে, যাতে করে কোনো সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্র্যান্ড কর্মচারী যে হোক না কেন তারা যেন তাদের বকেয়া ডিএর যে ন্যায্য অধিকার বা বকেয়া ডিআর থেকে কোনোভাবেই বঞ্চিত না হতে পারে। তো যাই হোক, এটা থেকে যেহেতু সুপ্রিম কোর্ট একটা সম্মতি দিয়েছেন এবং খুব দ্রুত এই কমিটির যে যুক্ত করার ব্যাপারটা সেটা কিন্তু দ্রুত করতে বলা হয়েছে, তাতে করে একটা ভালো দিক উঠে আসতে পারে আগামী দিনে। এছাড়া কি বলা হচ্ছে না, আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আগামীকাল দুপুর 2টোর মধ্যে এই প্রতিনিধিদের নামের তালিকাও কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ এখান থেকেই কিন্তু কর্মচারী সংগঠনগুলির মধ্যে একটা জোর কিন্তু পরিকল্পনা চলছে। তো বিভিন্ন সংগঠনের মধ্যে যাতে মতপার্থক্য না থাকে, তাই আদালত নির্দেশ দিয়েছে যে সর্বসম্মতভাবে 1 বা 2 জন প্রতিনিধি নির্বাচন করে আগামীকাল নামের তালিকা কিন্তু প্রেস করতে হবে। এরপরে ওই প্রতিনিধিরা সরাসরি মনিটরিং কমিটির কাছে গিয়ে তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন। অর্থাৎ যে দীর্ঘদিন ধরে রাজ্যের কর্মচারীদের যে বিভিন্ন টাকার হিসেব সংক্রান্ত ব্যাপার বা এই যে ট্রেজারির মধ্য দিয়ে পিএফ এই বিভিন্ন যে সংক্রান্ত বকেয়া ডিএর টাকা ব্যাপারে হিসেব নিকেশের যেটুকু গড়মিল দেখা দিচ্ছিল, সাথে করে শিক্ষক সংগঠন বা এই কর্মচারীদের সংগঠনের সাথে সরকারের একটা যে যোগসূত্র তৈরি হবে, কমিটির সাথে একটা যোগসূত্র তৈরি হবে মনিটরিং কমিটির সাথে, তাতে করে কী হবে না, একটা নির্দিষ্ট হিসেব নিকেশের মধ্য দিয়ে তাদের যে ন্যায্য অধিকার বা পাওনা তারা কিন্তু পেতে পারেন। তো রাজ্য সরকারি কর্মীদের আশা এবং রোপা 2009-এর বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে কী তথ্য উঠে আসছে না, বলা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা দীর্ঘ কয়েক বছর ধরে তাদের হকের মহার্ঘ ভাতা বা ডিএর
দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছেন। রোপা 2009-এর বকেয়া আদায়ের এই লড়াই কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। রাজপথের আন্দোলন, অনশন, আইনি লড়াইয়ের এই দীর্ঘ পথে আজকের এই শুনানি অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। যদিও আজ চূড়ান্ত কোনো রায় কিন্তু আসেনি, শুধুমাত্র মনিটরিং কমিটির সামনে সরাসরি নিজেদের দাবি জানানোর যে সুযোগ পাওয়া কর্মীদের কাছে এক কিন্তু বড় পদক্ষেপ বলা চলে। তো আগামীকাল দুপুর 2টোয় যখন প্রতিনিধিদের নামের তালিকা জমা পড়বে, তখন এই মামলার মোড় কোন দিকে ঘোরে সেটাও কিন্তু দেখা যাবে। আইনি লড়াই চূড়ান্ত প্রচেষ্টা চালানো হচ্ছে এবং শেষ পর্যন্ত কর্মচারী ও শিক্ষক পক্ষের এই জয় হবে বলেও একটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন আন্দোলনকারী সংগঠনদের তরফ থেকে এই বিষয়ে। তো এই হচ্ছে সম্পূর্ণ আপডেট বা তথ্য যেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো খুবই ভালো একটা পদক্ষেপ এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে কমিটি গঠন করা, কমিটি রিপোর্ট পেশ করা, এই সমস্ত তথ্যগুলো যখনই রাজ্যের যে কর্মচারীদের তরফ থেকে যে সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে যে কমিটির সদস্যরা যুক্ত হবেন এই মনিটরিং কমিটির মধ্য দিয়ে, তাতে করে একটা যে নির্দিষ্ট পর্যায়ে বা নির্দিষ্ট হিসেব নিকেশের মধ্য দিয়ে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার, গ্র্যানিনের কর্মচারী, এই সমস্ত বিষয়গুলো উঠে আসবে। তবে এখনও পর্যন্ত যে শুনানি আজকের হয়েছে, যেহেতু চূড়ান্ত শুনানি হয়নি, তবে যেটুকু আশা ছিল তাতে করে এখানে গ্র্যানিন এড কর্মচারীদের ব্যাপারটা উঠে আসেনি। তবে আমার যতদূর সম্ভব নিরাশ হওয়ার কিছু বিষয় নয়, কারণ এই যে মামলা বা এই মামলার শুনানির মধ্য দিয়ে আজকে যে কমিটি গঠন, মনিটরিং কমিটির মধ্য দিয়ে যে সরকারি কর্মচারীদের তরফ থেকে যে সংগঠনের যে 1-2 জন যুক্ত হবেন এই মনিটরিং কমিটিতে বা যে যোগসূত্র তৈরি হবে, তাতে করে খুব দ্রুত গ্র্যানিন এড কর্মচারী যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপারটা অবশ্যই উপস্থাপন হবে বা উত্থাপন করা যাবে বলে একটা সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে আজকে শুনানির সম্পূর্ণ আপডেট বা তথ্য, যেটা আপনার সামনে বাংলাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যাটুকু ঘটেছে আজ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট যথাসময়ে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।